লেখিকা ঈপ্সিতা মিত্রর নীল থেকে লাল। গধূলি বিকেল আজ। আকাশে সূর্যাস্ত হওয়ার আগে একটা সুন্দর লাল আভা ছড়িয়ে চারিদিকে। জিনিয়া এর মধ্যে কৃষ্ণেন্দুকে বলে উঠল অনেক দিনের জমানো মনের কথা, গোপন ভালোবাসা। কৃষ্ণেন্দুদের বাড়িতে যেদিন থেকে থাকতে এসেছে জিনিয়া, সেদিন থেকে এই ছেলেটা ওর কাছে ভীষণ আলাদা। আসলে বাবা মারা যাওয়ার পর কৃষ্ণেন্দুর বাবা অভিষেক বাবু ওকে আর ওর মা নন্দিনীকে নিয়ে এসেছিল নিজেদের বাড়িতে। ছোটবেলা থেকে জিনিয়ার বাবা অনিরুদ্ধ ছিল অভিষেক বাবুর ভীষণ কাছের বন্ধু। আর ব্যবসায় প্রচণ্ড লোকসান হয়ে প্রায় সর্বহারা হয়ে যখন অনিরুদ্ধ সুইসাইড করেছিল, তখন অভিষেক বাবু প্রিয় বন্ধুর ফেলে রাখা পরিবারকে একা ছেড়ে দিতে পারেনি এই কলকাতা শহরে। নিজেই দায়িত্ব নিয়ে দুজনকে নিয়ে এসেছিল এই বাড়িতে। তারপর থেকে প্রায় 10 বছর হলো জিনিয়া মায়ের সাথে এখানেই থাকে। এখন জিনিয়ার বয়স 22। প্রাপ্তবয়স্ক হয়েও যেই বয়সে বাস্তববোধ থাকে না বেশি, রঙিন চাদরে মোড়া থাকে পৃথিবী, সেই বয়সের সন্ধিক্ষণে দাঁড়িয়ে মেয়েটা একটা অন্য পৃথিবীর খোঁজে। যেই পৃথিবীতে অনেকদিন ধরেই একজন আছে, সে হলো কৃষ্ণেন্দু। ছেলেটা এই বাড়িতে আসার প্রথম দিন থেকে জিনিয়ার বন্ধু। আসলে জিনিয়া যখন প্রথম এখানে এসে খুব চুপচাপ একা একা থাকতো, কৃষ্ণেন্দু সেই সময় ওর সাথে গিয়ে নিজে থেকেই মিশতো, কথা বলতো, পড়াশোনায় সাহায্য করত। কখনো জিনিয়ার বাবার জন্য মন খারাপ হলে কৃষ্ণেন্দু দায়িত্ব নিয়ে ওর অন্ধকার মুখে হাসি ফোটাতো, নিজেই গল্প জুড়ে দিত কারণে অকারণে। আসলে বাবার কাছ থেকে জিনিয়াদের ব্যাপারে সমস্ত কিছু জানার পর ওর মনে এই মেয়েটার জন্য অদ্ভুত একটা খারাপ লাগা তৈরি হয়েছিল। নিজের বাবাকে হারিয়ে ফেলা নিশ্চয়ই খুব ভয়ঙ্কর। কথাটা ভেবেই কৃষ্ণেন্দু ওর থেকে 4 বছরের ছোট জিনিয়ার প্রতি ভীষণভাবে কনসার্ন ছিল। ওর ভালো খারাপ নিয়ে ভাবতো ছেলেটা। আর দিন যত এগিয়েছে কৃষ্ণেন্দুর এই খেয়াল রাখা, কনসার্ন, জিনিয়ার খারাপ ভালো সময়ে পাশে থাকা, সমস্ত কিছুই মেয়েটার কাছে ভালোবাসা হয়ে গেছে। জিনিয়া একটু একটু করে এই বন্ধুত্বের আড়ালে নিজের মনের মানুষকে খুঁজে নিয়েছে কৃষ্ণেন্দুর মধ্যে। যদিও এই বাড়ির অনেকেই জিনিয়া আর ওর মায়ের এই বাড়িতে এইভাবে বছরের পর বছর থাকা পছন্দ করে না, বিশেষ করে কৃষ্ণেন্দুর দাদু ঠাকুমা মা ভীষণভাবে মনে করে এই দুটো মানুষ এই বাড়িতে একটা বাড়তি বোঝার মতন, যাদের শুধুমাত্র অভিষেক বাবুর জন্য সহ্য করতে হয়। কিন্তু জিনিয়া কারোর মনের এত জটিলতা ঠিক বোঝে না এখনো। ওর এই বাড়িতে থাকতে ভালো লাগে কারণ কৃষ্ণেন্দু এখানে আছে। আর এই ছেলেটার জন্য মনে একটা অন্যরকম ভালো লাগার রেশ থেকে যায় সব সময়। যাই হোক, এইভাবে দিনগুলো এগোচ্ছিল, কিন্তু সময়টা হঠাৎ থমকে গেল যখন জিনিয়া জানতে পারলো কৃষ্ণেন্দু চাকরি নিয়ে নিউ ইয়র্ক চলে যাচ্ছে কিছু বছরের জন্য। আসলে বাড়ির পারিবারিক সোনার ব্যবসা থাকলেও কৃষ্ণেন্দুর এই ব্যবসায় কখনো বিশেষ ইন্টারেস্ট ছিল না। ও সবসময় চাইতো কর্পোরেট সেক্টরে কাজ করতে। সেই মতন ইঞ্জিনিয়ারিং করে MBA করেছিল। তারপর এই নিউ ইয়র্কের কোম্পানিতে চাকরি। কৃষ্ণেন্দু নিজের গোলটাই অ্যাচিভ করেছিল জীবনে। আর এই চাকরি পাওয়ার পর প্রথম জিনিয়াকে জানিয়েছিল খবরটা। কিন্তু সেই মুহূর্তে জিনিয়া খুশি হতে পারেনি ঠিক। মনে হয়েছিল কৃষ্ণেন্দু ওর কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে এরপর। কিন্তু জিনিয়াকে তো নিজের গল্পটা কমপ্লিট করতে হবে। কৃষ্ণেন্দু না বলুক, জিনিয়াকে তো বলতেই হবে নিজের মনের কথা। আসলেও বোঝে কৃষ্ণেন্দু ওর পড়াশোনা কেরিয়ার নিয়ে এত ব্যস্ত থাকে যে মনের গল্প নিয়ে ভাবার ঠিক সময় নেই ওর। ভালো কৃষ্ণেন্দুও বাসে, কিন্তু মুখে বলতে পারে না হয়তো। তাই বন্ধুত্ব থেকে সম্পর্কের এই নতুন শুরুটা জিনিয়াই করবে। ও নিজেই বলবে কৃষ্ণেন্দুকে ভালোবাসি। কথাগুলো ভেবেই সে গধূলি বিকেলে ও এসেছিল ছাদে কৃষ্ণেন্দুকে নিয়ে। যদিও কৃষ্ণেন্দুর আজ অনেক কাজ, কালই সকালে ফ্লাইট ওর, তার আগে অনেক প্যাকিং বাকি। কিন্তু এই সবের মধ্যেও জিনিয়ার মুখের ওপর যেহেতু না বলতে পারে না, তাই এসেছিল ছাদে। তবে এই মুহূর্তে কৃষ্ণেন্দু কিছুটা অধৈর্য হয়েই বলল, কি রে, যা বলার তাড়াতাড়ি বল, এখন আমার আজ অনেক কাজ, বসে গল্প করার সময় নেই একদম। এই কথায় জিনিয়া একটু এলোমেলো হয়ে আস্তে গলায় বলেছিল, না মানে আসলে আই লাভ ইউ, মানে ভালোবাসি আমি তোমাকে অনেক দিন ধরেই। কথাগুলো কেমন চোখ বন্ধ করে বলছিল জিনিয়া, কিন্তু কৃষ্ণেন্দু এই কথায় কিরকম স্তব্ধ হয়ে গেছিল যেন, কি বলবে ঠিক বুঝতে পারছিল না। কিন্তু জিনিয়া এই মুহূর্তে চোখ খুলে কৃষ্ণেন্দুকে এইভাবে থমকে থাকতে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে তোমার? এরকম চুপ করে আছো কেন? আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, তাই না?
কথাটা বলতে বলতে জিনিয়া কৃষ্ণেন্দুর হাতটা আলতো করে ধরেছিল, কিন্তু সেই সময় কৃষ্ণেন্দু নিজের হাতটা সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিয়ে বলেছিল, এইসব কি বলছিস তুই? তুই ভুল ভাবছিস সব কিছু। মানে আমি তোকে ওইভাবে কখনো দেখিনি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তার বেশি কিছু কখনো ভাবিনি। আমি বুঝতে পারছি না তুই এইসব কবে ভাবলি। এই কথায় জিনিয়া কেমন নিষ্পলক চোখে কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে বলেছিল, ভুল ভাবছি? কিন্তু তুমি তো প্রথম থেকে আমার কত খেয়াল রাখো। তোমার প্রত্যেকটা দিনের ছোট ছোট কথাও আমার সাথে শেয়ার করো। আমার পড়াশোনা, আমার ছোট ছোট ইচ্ছে, আমার মন খারাপ, সব কিছু নিয়ে তুমি ভাবো। আর এটাই তো ফিলিংস। আমি জানি তুমি ফিল করো আমার জন্য। কথাগুলো কেমন অগোছালো হয়ে বলেছিল জিনিয়া, কিন্তু কৃষ্ণেন্দু এবার নিজেকে আরো পরিষ্কার করে বলেছিল, আমি বুঝতে পারিনি যে তুই এই সব কিছুর একটা অন্য মানে ধরে নিবি। হ্যাঁ, আমি তোর জন্য চিন্তা করি, তোর কেয়ার করি, কিন্তু এই সব কোনো ফিলিংসের জন্য না। তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে। আই এম সরি, আমি কখনো তোকে হার্ট করতে চাইনি। আসলে ভুলটা আমারই। তুই যে আমার জন্য এত কিছু ভেবে ফেলেছিস এটা আমি সত্যিই বুঝিনি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল কৃষ্ণেন্দু, কিন্তু জিনিয়া এবার শেষবারের মতন ভাঙা মনে জিজ্ঞেস করে উঠেছিল, তুমি মজা করছো না আমার সাথে? তুমি ভালোবাসো আমাকে, আমি জানি। এই কথায় কৃষ্ণেন্দু কিরকম ক্লান্ত স্বরে কিছুটা সময় নিয়ে বলেছিল, আমি আসছি, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দিস। তুই প্লিজ এইসব ভুল ভাবনাগুলোকে মাথা থেকে বার করে দে নিজের। কথাগুলো বলে কৃষ্ণেন্দু আর দাঁড়ায়নি, জোরে পা চালিয়ে চলে গেছিল ছাদটা থেকে, কিন্তু জিনিয়ার কথাগুলো যেন কানে বাজছিল। কৃষ্ণেন্দুর কাছে ওর ফিলিংসগুলো ভুল ভাবনা, কোনো দাম নেই এইসবের। এতগুলো বছর ধরে জিনিয়া এতটা ভুল বুঝলো। কৃষ্ণেন্দু সত্যি ওকে ভালোবাসে না, কোনো ফিলিংস নেই ওর। কথাগুলো ভাবতে ভাবতে জিনিয়া কেমন বাস্তবের সাথে ধাক্কা খেলো যেন আজ, আর ওর স্বপ্নের পৃথিবীটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সেদিন এরপর জিনিয়া আর কারোর সাথে কথা বলেনি কোনো। কেমন গুমড়ে চুপ হয়ে গেছিল হঠাৎ। এতদিনের এত এত ভাবনাগুলো যে একতরফা, এটা ঠিক বিশ্বাস হচ্ছিল না এখনো। তার মধ্যেই পরের দিন কৃষ্ণেন্দু চলে গেছিল কলকাতা ছেড়ে। শেষবার দেখা করেনি আলাদা করে জিনিয়ার সাথে, শুধু ড্রয়িং রুমে সবার মাঝে দাঁড়িয়ে জিনিয়াকে বলেছিল, আসছি। আসলে ওর মনে হয়েছে জিনিয়ার সাথে এবার দূরত্ব তৈরি করতে হবে, নইলে ও এই ইনফ্যাচুয়েশনটা থেকে বেরোতে পারবে না, নিজের মনেই কষ্ট পাবে। তাই খারাপ লাগলেও এই বন্ধুত্বটা থেকে দূরে সরে আসতে হবে কৃষ্ণেন্দুকে। তবে এত কথা জিনিয়া বোঝেনি সেদিন, শুধু খুব খারাপ লেগেছিল ওর। এই প্রথম নিজেকে কৃষ্ণেন্দুর জীবনে ভীষণ অপ্রয়োজনীয়, সাধারণ মনে হয়েছিল, যার সাথে কৃষ্ণেন্দুর আর কোনো আলাদা কথা নেই। তবে আজকের পর যে একটা ভীষণ বড় অপমান অপেক্ষা করছিল জিনিয়ার জন্য, সেটাও বোঝেনি সেদিন। আসলে কৃষ্ণেন্দুর মা সে বিকেলের ছাদে গেছিল গাছে জল দিতে, কিন্তু দরজার আড়াল থেকে জিনিয়ার কথাগুলো শুনে স্থির হয়ে গেছিল সঞ্চারী। মেয়েটার এত বড় সাহস, এতটা নির্লজ্জ, শেষে ওর ছেলেকেই ফাঁসানোর চেষ্টা করছে এইসব ভালোবাসার গল্প শুনিয়ে। দৃশ্যটা দেখে সারা শরীর জ্বলে গেছিল যেন ওর। তবে অনেক কষ্টে নিজেকে সামলেছিল সেদিন। সেই মুহূর্তেই কিছু বলেনি জিনিয়াকে, আসলে অপেক্ষা করছিল শুধু কৃষ্ণেন্দুর চলে যাওয়ার। একবার ছেলেটা ভালোই ভালোই ফ্লাইটে উঠে গেলে সঞ্চারী আর চুপ থাকবে না, একেবারে মা মেয়ে দুজনকে বুঝিয়ে দেবে এই বাড়িতে ওদের জায়গাটা। সেই মতন কৃষ্ণেন্দুর চলে যাওয়ার দিন বিকেলে সঞ্চারী এসেছিল জিনিয়াদের ঘরে। সেই সময় নন্দিনী কিছু জামাকাপড় গোছাচ্ছিল, আর জিনিয়া বই নিয়ে বসেছিল টেবিলে। সেই মুহূর্তেই সঞ্চারী এসে একদম সোজাসুজি নন্দিনীকে বলেছিল, ভালোই তো ট্রেনিং দিয়েছো মেয়েকে, ছেলে ধরার ট্রেনিং। কথাটায় কিরকম অবাক হয়ে গেছিল যেন নন্দিনী। জিনিয়াও বই থেকে মুখ তুলে খুব আশ্চর্য হয়ে তাকিয়েছিল কৃষ্ণেন্দুর মায়ের দিকে। সেই মুহূর্তে নন্দিনী বলে উঠেছিল, মানে কি বলছো কি তুমি এইসব? এই কথায় সঞ্চারী এবার খুব তীক্ষ্ণ স্বরে বলেছিল, কেন বুঝতে পারছো না কি বলছি? নিজের মেয়েকে তো শিখিয়ে পড়িয়ে আমার ছেলের কাছে পাঠিয়েছিলে প্রেম প্রস্তাব দিতে। ভালোই স্কিম করেছিলে এই বাড়িতে আমার ছেলের ঘাড়ে সারা জীবনের মতো নিজের মেয়েটাকে চাপিয়ে দেওয়ার। কথাটায় নন্দিনী কিরকম স্তব্ধ হয়ে বলেছিল, এইসব কি বলছোটা কি তুমি? এটা অসম্ভব। এই কথায় সঞ্চারী এবার নিজের গলার স্বর বাড়িয়েই বলল, অসম্ভব? বিশ্বাস না হলে নিজের মেয়েকে জিজ্ঞেস করো, কাল বিকেলে ছাদে গিয়ে ও কৃষ্ণেন্দুকে ঠিক কি বলেছে। এত বড় সাহস, আমাদেরই বাড়িতে থেকে খেয়ে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। নির্লজ্জ বেহায়া একটা মেয়ে। এতদিন ধরে তোমরা আমার বরের ভালো মানুষের সুযোগ নিয়ে দিনের পর দিন এই বাড়িতে থেকে গেলে, একটা টাকাও কোনোদিন গুনতে হয়নি, কিন্তু এত কিছুর পরও তোমাদের স্বার্থ সিদ্ধি হলো না। এরপর জিনিয়াকে পাঠিয়েছো প্রেমের নাটক করতে।
কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল সঞ্চারী, কিন্তু নন্দিনী আর জিনিয়া এই মুহূর্তে কেমন বাকরুদ্ধ হয়ে গেছিল। অপমানে লজ্জায় সারা শরীর স্থির হয়ে গেছিল যেন। তার মধ্যেই সঞ্চারী আবার বলে উঠেছিল, ভাগ্যিস আমার ছেলেটা এই প্রেমের নাটকে ফাঁসেনি, না করে দিয়েছে মুখের ওপর, নইলে তো তোমাদের লটারি লেগে যেত। তবে একটা কথা, যা হয়েছে হয়েছে, কিন্তু এরপর যদি জিনিয়া কোনোভাবে আমার ছেলের ধারের কাছেও ঘেঁষার চেষ্টা করে, তাহলে আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের দুজনকেই বাড়ি থেকে বার করে দেব। কৃষ্ণেন্দুর বাবারও কোনো কথা শুনবো না আমি, এটা মাথায় রেখো। কথাগুলো ঝড়ের গতিতে বলে আর কোনো প্রত্যুত্তরের অপেক্ষা না করে চলে গেছিল সঞ্চারী ঘরটা খালি করে। কিন্তু নন্দিনী আর জিনিয়া দুজনেই যেন স্তব্ধ হয়ে গেছিল কেমন। এতটা অপমান যে জীবনে কোনোদিন প্রাপ্য ছিল, এটাই আসলে বোঝেনি। তবে নন্দিনী এবার জিনিয়াকে সোজাসুজি প্রশ্ন করেছিল, তুই কি বলেছিস কৃষ্ণেন্দুকে গিয়ে? সত্যি করে বল, যার জন্য এত অপমান শুনতে হলো আমাকে। চুপ করে থাকবি না, সত্যি কথা বল। কথাগুলো কেমন রাগ কষ্ট নিয়ে বলেছিল নন্দিনী, কিন্তু জিনিয়া এই মুহূর্তে জল ভর্তি চোখে বলেছিল, ভালোবাসি বলেছিলাম, ভুল হয়ে গেছে মা। কথাটায় নন্দিনী আর মাথা ঠিক রাখতে পারলো না নিজের, সঙ্গে সঙ্গে একটা জোর থাপ্পড় বসিয়ে দিল জিনিয়ার গালে। তারপর কেমন কঠিন গলায় বলে উঠল, এত সাহস তোর? যাদের বাড়ি আশ্রিতা হয়ে আছিস, যাদের দয়ায় আমরা খাই পড়ি, তাদের বাড়ি ছেলেকে গিয়ে ভালোবাসার কথা বলেছিস? একবারও এইসব করার আগে আমার মুখটা মনে পড়লো না তোর? আমরা কোন অংশে ওদের যোগ্য? তোর বাবা তো আমাদের পুরো নিঃস্ব করে দিয়ে চলে গেছে। আজ ওই লোকটার জন্য আমাদের এই পরিস্থিতি, তার মধ্যে তুইও এতটা অবুঝের মতন কাজ করলি। এই কথায় জিনিয়া কান্নায় ভেঙে পড়ে বলেছিল কেমন অগোছালো হয়ে, আমি বুঝিনি মা, আমি সত্যি বুঝিনি। আমার খুব বড় ভুল হয়ে গেছে, ভীষণ ছোট লাগছে নিজেকে। সঞ্চারী কাকিমার কথাগুলো আমি জীবনেও ভুলবো না। কথাগুলো বলে জিনিয়া খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল মাকে। সেই মুহূর্তে নন্দিনীও কেঁদে ফেলেছিল হঠাৎ। তারপর কেমন অসহায় গলায় বলেছিল, পড়াশোনা করে যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়া মা, আমাকে নিয়ে চল এই বাড়ি থেকে। অন্যের দয়ায় বাঁচতে সত্যি ভীষণ লজ্জা হয়। আমি মাধ্যমিক পাশ বলে তো কোনো কাজও জোগাড় করতে পারলাম না। কথাগুলো খুব এলোমেলো হয়ে বলেছিল নন্দিনী, কিন্তু জিনিয়ার এবার সত্যি নিজের ওপর রাগ হচ্ছিল। বাস্তব থেকে কতটা দূরে সরেছিল ও। কোনো কল্পনার জগতে বাস করত এতদিন, যে এরকম বড় একটা ভুল করে বসলো। কৃষ্ণেন্দুকে ভালোবাসলো কিছু না ভেবে না বুঝে। তবে আর না, আর কোনো দিন কৃষ্ণেন্দুর কথা মনেও আনবে না জিনিয়া। আজকের অপমানের পর ওই নামটাও ভাববে না আর কখনো। সেদিন এইভাবে নিজেকে কঠিন শাসন করে জিনিয়া সত্যি কেমন জোর করেই কৃষ্ণেন্দুকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিল। এরপর ভীষণ বাস্তবকে গুরুত্ব দিতে শিখেছিল মেয়েটা। কোনোভাবে নিজের পায়ে দাঁড়িয়ে মাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে, এই কথাটাই মনে হতো সবসময়। তাই সব ভুলে পড়াশোনায় মন দিয়েছিল। কিন্তু অন্য দেশে গিয়ে যার সব ভুলে যাওয়ার কথা ছিল, সে কিছুতেই ভুলতে পারছিল না আর জিনিয়াকে। কদিন বাদে কৃষ্ণেন্দু যেন হাঁপিয়ে উঠেছিল। ওই একটা মেয়ে অদৃশ্য হয়ে যেন ছায়ার মতন সঙ্গে ছিল ওর। জিনিয়ার কথা, ওর গলার স্বর, ওর হাসি, সবকিছু যেন কৃষ্ণেন্দু দেখতে পেত চোখ বন্ধ করে, শুনতে পেত নিস্তব্ধ বিকেলে। বুঝতে পারছিল না যে মেয়েটা যতদিন সঙ্গে ছিল ততদিন কেন বোঝেনি ভালোবাসে। এমনকি জিনিয়া যখন নিজে বলতে এসেছিল ওর ফিলিংসের কথা, তখন মুখের ওপর না বলে দিয়েছিল কৃষ্ণেন্দু। এরপর এইভাবে যে লক্ষ লক্ষ মাইল দূরে এসে জিনিয়ার জন্য নিজের ফিলিংসগুলো বুঝবেও, এটা কৃষ্ণেন্দু ভাবতে পারেনি। তবে এখন তো ফিরে যাওয়ার উপায়ও নেই। এই কোম্পানির সাথে 3 বছরে কন্ট্রাক্ট সাইন করেছেও, তাই কোনোভাবেই মাঝ রাস্তায় চাকরি ছেড়ে চলে আসতে পারবে না। আর কোন মুখেই বা জিনিয়ার সামনে দাঁড়াবে, যাকে একদিন মুখের ওপর ফিরিয়ে দিয়েছিল কৃষ্ণেন্দু। এমনকি এত দূর আসার আগেও একবারও কথা বলেনি। তাকে কিভাবে বলবে ভালোবাসি? তবে 3 বছরে জিনিয়াকে মাঝে মাঝে ফোন করেছে, ও মেল করেছে খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু মেয়েটা কেমন নিজেকে আড়াল করে নিয়েছে হঠাৎ। প্রত্যেকবার ফোনে কৃষ্ণেন্দুর গলা শুনে ফোনটা কেটে দিয়েছে নিজে থেকে। কোনো মেলের কোনো উত্তরই দেয়নি কখনো। কৃষ্ণেন্দুর এইসব দেখে মাঝে মাঝে জিনিয়ার ওপরও অভিমান হয়েছে। এত কিসের রাগ যে এইভাবে দূরে সরে গেল? একবারও কি ফোনেও অন্তত একটা শব্দ বলা যায় না? জিনিয়া তো নিজেও জিজ্ঞেস করতে পারে কৃষ্ণেন্দু কেমন আছে, এত দূর দেশে একা একা কিভাবে থাকছে, নাকি ওইটুকুও মনে হয় না এখন?
এইসব এলোমেলো ভাবনার ভিড়ে কোনোভাবে 3টে বছর পার করেছিল কৃষ্ণেন্দু। অপেক্ষা করছিল শুধু এই চাকরিটা ছাড়ার, আর এই কোম্পানিতে কাজের এত চাপ যে কোনোভাবেই 7 দিনের ছুটি ম্যানেজ করে দেশে ফিরতে পারেনি। তাই শুধু অপেক্ষা করেছে এই 3টে বছর শেষ হওয়ার। কিন্তু এই 3 বছরে জিনিয়া নিজের জন্য একটা চাকরি জোগাড় করে ফেলেছে অবশেষে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। জিনিয়া এরপর আর অপেক্ষা করেনি। কলকাতায় একটা একতলা বাড়ি ভাড়া করে মাকে নিয়ে বেরিয়ে এসেছে ওই বাড়ি থেকে। যদিও অভিষেক বাবুর খুব খারাপ লেগেছিল এতে। জিনিয়া তো নিজের মেয়ের মতন সেই বাড়ি ছেড়ে চলে গেল। কথাটা কৃষ্ণেন্দুকে ফোনে বলেছিলেন উনি। কৃষ্ণেন্দুও সবটা শুনে কেমন চুপ করে গেছিল। হঠাৎ মনে হয়েছিল ওর জন্যই কি জিনিয়া বাড়ি ছাড়লো। সেদিনের সেই রিজেকশনের পর জিনিয়া কি আর কখনো কৃষ্ণেন্দুর মুখোমুখি হতে চায় না, তাই বাড়ি ছেড়ে চলে গেল? যাই হোক, এই সব ভাবনার মাঝেই আরও একটা বছর পেরিয়ে কৃষ্ণেন্দুর 3 বছরের চাকরির মেয়াদ শেষ হয়েছিল। আর একদিনও অপেক্ষা না করে কৃষ্ণেন্দু এরপর টিকিট কেটেছিল কলকাতার। এতদিনের অপেক্ষার শেষে এবার ফেরার পালা। কিন্তু ফেরার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল যেন। কৃষ্ণেন্দু আনমনে খুঁজে বেড়াচ্ছিল সে চেনা হাসি, এলোমেলো বকবক করা মেয়েটাকে, জিনিয়াকে। তাই সেদিন অকারণীয় গেছিল জিনিয়াদের ঘরে, যেটা এখন এই বাড়িতে বন্ধই থাকে। এই শূন্য ঘরটাকে দেখে পুরনো অনেক কথা মনে পড়ে যাচ্ছিল ওর। সেই জিনিয়ার এলোমেলো কথা, স্কুল ফিরে অনেক সময় বই খাতা নিয়ে কৃষ্ণেন্দুর কাছে হাজির হয়ে যাওয়া, সারাদিনের ছোট ছোট মুহূর্ত, ভালো লাগাগুলোকে একসাথে ভাগ করে নেওয়া, সবই মনে হচ্ছিল ভীষণ। আর কেমন খালি লাগছিল সবকিছু। মনে হচ্ছিল যেভাবেই হোক আবার জিনিয়ার সামনে গিয়ে দাঁড়াতে হবে, নতুন করে গল্পটা শুরু করতে হবে। সেদিন এই চিন্তার মাঝে কৃষ্ণেন্দুকে বাবার কাছে গিয়ে জিনিয়াদের ভাড়া বাড়ির অ্যাড্রেসটা জেনেছিল। অভিষেকবাবু মাঝে মাঝেই যায় ওদের ওখানে দুজনের খোঁজ খবর নিতে। কিন্তু কৃষ্ণেন্দুর এই অ্যাড্রেসটা পেয়ে মুখে একটা হাসি চলে এসেছিল যেন। অবশেষে একটা সেতু পাওয়া গেছে, যেটা পেরুলে জিনিয়ার কাছে পৌঁছানো যাবে। কথাটা ভেবেই সারা রাত ঠিক ঘুমোতে পারেনিও। পরের দিনই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছিল ওই নতুন ঠিকানার উদ্দেশ্যে। দিনটা ছিল রবিবার, জিনিয়ার অফিস ছুটি, তাই সকাল সকাল মাকে রান্নায় হেল্প করছিল। সেই সময় দরজায় কলিং বেলটা বেজে উঠল। জিনিয়া সেই মুহূর্তে নিজেই গেছিল দরজা খুলতে, তবে দরজা খুলে কেমন থমকে গেছিল যেন। কৃষ্ণেন্দু এখানে? ঠিক যেন বিশ্বাস করতে পারছিল না ছেলেটাকে সামনে দেখে। সেই সময় নন্দিনী পাশ থেকে এসে আনমনে যখন কৃষ্ণেন্দুকে দেখেছিল, ও নিজেও খুব অবাক হয়ে গেছিল। হঠাৎ নিজের মনে বলে উঠেছিল কেমন, কৃষ্ণেন্দু তুমি? কৃষ্ণেন্দু সেই সময় আলতো হেসে বলেছিল, ভিতরে আসতে পারি কাকিমা? এই কথায় জিনিয়া ঠিক কোনো উত্তর না দিলেও নন্দিনী পাশ থেকে একটু সময় নিয়ে বলেছিল, হ্যাঁ নিশ্চয়ই, ভেতরে এসো বাবা। তবে এরপর জিনিয়া কেমন চুপ করেছিল কৃষ্ণেন্দুর সামনে। এতদিন বাদে এই ছেলেটার সাথে আর কোনো কথা নেই ওর। সেদিনের অপমানটা আজও ভোলেনি আসলে জিনিয়া, তাই একটা শব্দ আসছিল না ঠিক। তবে কৃষ্ণেন্দু ভিতরে এসে নিজে থেকেই বলে উঠেছিল, কেমন আছো তোমরা? অনেক দিনই কোনো যোগাযোগ নেই, তাই কলকাতায় ফিরে বাবার কাছ থেকে ঠিকানা নিয়ে এলাম এখানে। কথাগুলো শুনে জিনিয়া কিছু না বললেও নন্দিনী আলতো হেসে বলল, আমরা ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? এই কথায় কৃষ্ণেন্দু সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ ভালো আছি। আমি তো এরপর কলকাতাতেই সেটেল করব। ওখানকার চাকরিটা ছেড়ে চলে এসেছি। এখানে কাল থেকে নতুন অফিসে জয়েনিং। শেষ কথাটা কৃষ্ণেন্দু জিনিয়ার দিকে তাকিয়েই বলল। জিনিয়া এটা শুনে কিছু মেলাতে পারল না ঠিক। কৃষ্ণেন্দু আগে তো বাইরেই সেটেল হতে চাইতো, তাহলে হঠাৎ চাকরি ছেড়ে এখানে কেন? তবে কথাটা মনে হতেই ভাবনাগুলোকে থামিয়ে দিল জিনিয়া। কৃষ্ণেন্দু এখানেই থাক বা বিদেশে, তাতে জিনিয়ার কি? তবে কৃষ্ণেন্দু এবার সোজাসুজি জিনিয়াকে বলে উঠল, তুই নতুন চাকরি পেয়েছিস শুনলাম, অল দ্য বেস্ট। এই কথায় জিনিয়া অল্প কথাই উত্তর দিল, থ্যাংক ইউ। তবে সেদিন কৃষ্ণেন্দুকে এড়িয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ বাদে জিনিয়া বাড়ি থেকে বেরিয়ে গেছিল কিছু কাজ নিয়ে। আসলে এই ছেলেটার সাথে যত কম মুখোমুখি হওয়া যায় ততই ভালো। কিন্তু কৃষ্ণেন্দু বুঝেছিল এই 3 বছরে অনেকটা ফাঁক তৈরি হয়ে গেছে দুজনের মধ্যে, তাই হয়তো কোনো কথা বলল না জিনিয়া। তবে জিনিয়া সেদিন বাড়ি ফিরে দেখেছিল দুটো গিফট বক্স, তারপর মায়ের মুখে শুনেছিল কৃষ্ণেন্দু দিয়ে গেছে এগুলো, নিউ ইয়র্ক থেকে এনেছে ওদের জন্য। জিনিয়া এটা শুনে কোনো উত্তর করেনি, আর গিফটগুলো না দেখেই ঘরে চলে গিয়েছিল নিজের। সেই মুহূর্তে মা এসেছিল ওর কাছে। আজ নন্দিনী অনেকদিন বাদে জিনিয়াকে জিজ্ঞেস করে উঠেছিল, তুই ঠিক আছিস তো? কৃষ্ণেন্দুর জন্য কি তোর মনে এখনো? না, কথাটাকে শেষ হতে না দিয়েই জিনিয়া বলে উঠল কিছুটা কঠিন স্বরে,
মা প্লিজ, ওটা আমার একটা ভুল ছিল, বেহিশেবি হয়ে ভাবার ভুল, যার শাস্তি তোমাকেও পেতে হয়েছে। কিন্তু সেদিনের সেই অপমানটা আমি আজও ভুলিনি, আর কোনোদিন ভুলবও না। আর ওই একই ভুল আমি কোনোদিন আর দ্বিতীয়বার করব না। কথাগুলো খুব জোর গলায় বলেছিল জিনিয়া। তারপর ঘরটা খালি করে চলে গেছিল। তবে সেদিনও বোঝেনি জীবন আবার অদ্ভুতভাবে ওকে ওই ছেলেটার মুখোমুখি এনেই দাঁড় করাবে, না চাইতেই। আসলে পরের দিন অফিসে একটা অন্যরকম দিন ছিল। একজন নতুন প্রজেক্ট ম্যানেজার জয়েন করবে, সেই নিয়ে সবাই একটু নার্ভাস ছিল। জিনিয়াও সেই একই চিন্তা নিয়ে অফিসে এসেছিল। তবে সেদিন যখন সে নতুন প্রজেক্ট ম্যানেজারের মুখোমুখি হয়েছিল, কেমন যেন আকাশ থেকে পড়েছিল এক মুহূর্তে, কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু এই অফিসে! কথাটা ভেবেই কেমন বাকরুদ্ধ হয়ে গেছিল জিনিয়া। কিন্তু কৃষ্ণেন্দু জিনিয়াকে দেখে আলতো হেসে কিছু না বলেই কেবিনে চলে গেছিল নিজের। তবে এরপর জিনিয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছিল কেমন। তার মানে এবার রোজ কৃষ্ণেন্দুর মুখোমুখি হতে হবে, একই অফিসে কাজ করতে হবে, ভেবেই কেমন অস্বস্তি হচ্ছিল ওর। মনটা এলোমেলো হয়ে যাচ্ছিল যেন হঠাৎ। তবে এরপর জিনিয়া কিছু ডেটা চেক করাতে কৃষ্ণেন্দুর কেবিনে গেছিল একা। সেই মুহূর্তে কৃষ্ণেন্দু এবার সোজাসুজি জিজ্ঞেস করেছিল, তোর কি আমার সাথে কথা বলা বারণ? কথাটায় জিনিয়া ঠিক বুঝতে না পেরে বলেছিল, মানে? এই প্রশ্নে কৃষ্ণেন্দু এবার সহজ ভাষায় বলেছিল, এতদিন ফোন করতাম তখন কথা বলতিস না, মেলের রিপ্লাই দিতিস না, আর কাল থেকে সামনাসামনি দেখা হচ্ছে, তাও একবারও জিজ্ঞেস করলি না আমি কেমন আছি। তাই বলছি, কথা বলা বারণ কি আমার সাথে? কথাগুলো কেমন এক নিঃশ্বাসে বলল কৃষ্ণেন্দু। তবে সেই মুহূর্তে জিনিয়া একটু স্থিরভাবে উত্তর দিল, এটা একটা অফিস, তাই আমার মনে হয় আমাদের মধ্যে আপনিটাই ঠিক আছে স্যার। এছাড়া আর কোনো কথা আমাদের মধ্যে থাকার কথা নয়। আর যেই বন্ধুত্বটা ছিল সেটা তো অনেকদিন আগেই শেষ। যাই হোক, আমি যে ডেটাগুলো দিলাম প্লিজ ওগুলোকে চেক করে জানাবেন, আমি আসছি এখন। কথাটা বলে আর কোনো উত্তরের অপেক্ষা না করেই বেরিয়ে গেছিল জিনিয়া কেবিন থেকে। তবে কৃষ্ণেন্দুর কেমন মনটা ভেঙে গিয়েছিল হঠাৎ। তবে এরপর অফিসে জিনিয়া সত্যি কৃষ্ণেন্দুর থেকে সবসময় দূরত্ব বজায় রাখতো। দরকার ছাড়া কখনো একটা বাড়তি শব্দ অবধি বলতো না। চোখাচোখি হলেও এড়িয়ে চলে যেত। কিন্তু জিনিয়া লক্ষ্য করেছিল কৃষ্ণেন্দু ওর দিকে কারণে অকারণে মাঝে মাঝেই কেমন স্থির চোখে দেখে। এই দৃষ্টিটা খুব অচেনা জিনিয়ার। আগে যখন বন্ধু ছিল তখন কিন্তু কৃষ্ণেন্দু এইভাবে তাকাতো না ওর দিকে, থমকে দাঁড়াতো না ওকে দেখে ভিড়ের মধ্যে। এর মধ্যে একদিন বেশ বৃষ্টি পড়ছিল বাইরে। জিনিয়া অফিস শেষে সেই বৃষ্টি মাথায় নিয়ে অটোর অপেক্ষায় দাঁড়িয়েছিল অফিসের উল্টো দিকে রাস্তায়। তবে আজ আর কৃষ্ণেন্দু জিনিয়ার থেকে দূরে থাকতে পারেনি। গাড়ি নিয়ে অফিস থেকে বেরিয়ে জিনিয়াকে দেখে সোজা হাজির হয়েছিল ওর সামনে। তারপর গাড়ি দরজা খুলে বলেছিল, ভেতরে আসুন। এই কথায় জিনিয়া একটু কথা সাজিয়ে বলেছিল, না স্যার, অসুবিধে নেই কোনো, আমি অটো পেয়ে যাব, আপনি যান। কথাটায় কৃষ্ণেন্দুর কেমন রাগ হয়েছিল যেন। এই অচেনা হয়ে থাকা, এড়িয়ে এড়িয়ে যাওয়া, সবকিছুর তো একটা সীমা আছে। জিনিয়া সেই সীমাটা যেন পার করে দিয়েছে আজ। এমন একটা ভাব করে রোজ যেন কৃষ্ণেন্দু অদৃশ্য ওর সামনে, যাকে দেখেও দেখা যায় না। কথাগুলো ভেবে এবার কৃষ্ণেন্দুও গাড়ির বাইরে বেরিয়ে হঠাৎ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পড়লো চুপ করে। জিনিয়া এবার এটা দেখে কেমন বিপাকে পড়লো যেন। এইভাবে ছেলেরা বৃষ্টিতে ভিজছে কেন? এমনিও তো ঠান্ডা লাগার ধাত ছিল। কথাগুলো ভেবেই আর আপনি আজ্ঞে না করে সোজাসুজি বলে উঠেছিল, তুমি কি করছো এটা? বৃষ্টিতে ভিজছো কেন এইভাবে? ঠান্ডা লেগে যাবে তো। এই কথায় কৃষ্ণেন্দু এবার বেশ তেজ দেখিয়েই বলল, কেন, তুই তো আমায় চিনিস না। এতদিন অফিসে তো এমন একটা ভাব করলি যেন জীবনেও তোর সাথে আমার দেখা হয়নি। তাহলে আজ আমি বৃষ্টিতে ভিজি কি রোদে দাঁড়াই তাতে তোর তো কিছু না। কথাটা শুনে জিনিয়া এবার বেশ বিরক্ত হয়েই বলল, তুমি যাবে গাড়িতে? এইভাবে ভিজো না, তোমার কিন্তু বৃষ্টির জল সহ্য হয় না। এই কথায় কৃষ্ণেন্দু এবার সাথে সাথেই বলে উঠল, তোকে না নিয়ে আমি এখান থেকে যাব না কোথাও, জেদ আমারও আছে। এটা শুনে জিনিয়া এবার নিজেও রেগে বলল, কেমন, ঠিক আছে দাঁড়িয়ে থাকো এখানে, কিন্তু আমি তোমার গাড়িতে যাব না, অটোতেই যাব। কথাগুলো বলে জিনিয়া মুখ ঘুরিয়ে নিল নিজের। তবে কয়েক সেকেন্ড বাদে কৃষ্ণেন্দুর হাত দুটো হাঁচো হাঁচো শুনতেই কেমন আর কঠিন হয়ে থাকতে পারলো না যেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে বলল, হয়েছে অনেক, ওঠো গাড়িতে তাড়াতাড়ি। কথাটা বলে জিনিয়া সেই মুহূর্তে নিজে থেকে গাড়িতে উঠেছিল। এবার কৃষ্ণেন্দুর মনে শান্তি। তবে সেদিন গাড়িতে উঠেও কৃষ্ণেন্দু নাক টানছিল, 2 মিনিট বাদে বাদে হাঁচো হাঁচো করছিল। সেই দেখে জিনিয়ার চুপ থাকতে পারলো না। নিজের মনেই কেমন বলে উঠল, কি দরকার ছিল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার, কে জানে লেগে গেল তো ঠান্ডা, আমি জানতাম। এই কথায় সর্দির মধ্যেও কৃষ্ণেন্দুর বেশ ভালো লাগছিল। তাই নাক টানতে টানতে আলতো হেসে বলে উঠল, তার মানে আমি অতটাও অচেনা হইনি এখনো যতটা তুই দেখাস। নইলে আমাকে নিয়ে এতটা চিন্তা করতিস না আজ। এই কথায় জিনি আর কোনো উত্তর দিল না। বলতে পারল না যে আজও তোমাকে নিয়ে ভাবে মন। শুধু সেসব বলা বারণ, তাই চুপ করে রইল কৃষ্ণেন্দুর সামনে।
তবে পরের দিন অফিসে জিনিয়া খেয়াল করলো কৃষ্ণেন্দুর অবস্থা ভালোই খারাপ। সারাক্ষণ নাক টেনে যাচ্ছে, চোখ দুটো ছলছল। সে নিয়েও সারাক্ষণ কাজ করে যাচ্ছে ছেলেটা। এইসব দেখে কেমন পুরনো কথা মনে পড়ে গেল। এই রকম সময় জিনিয়া অনেকবার কৃষ্ণেন্দুর জন্য আদা দিয়ে চা বানিয়ে দিত যখন ওই বাড়িতে থাকতো। তবে আজ কি আর সেসব সম্ভব? আজ জিনিয়া অনেক দূরের কেউ। তবে বেশিক্ষণ আর এইসব ভেবে নিজেকে আটকেও রাখতে পারলো না। নিজে থেকে ক্যান্টিনে গেল লাঞ্চ টাইমের আগে। ক্যান্টিনের কুক সুধীর জেঠু ওর খুব চেনা, তাকে বলেই 1 কাপ আদা দিয়ে চা বানিয়ে পিয়নের হাত দিয়ে পাঠিয়েছিল কৃষ্ণেন্দুর কাছে। সেই মুহূর্তে কৃষ্ণেন্দু হঠাৎ না চাইতেই চা পেয়ে বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কে বলল চায়ের জন্য? এই প্রশ্নে পিয়ন সাথে সাথেই বলল, জিনিয়া ম্যাডাম পাঠিয়েছেন, খেয়ে নিন স্যার, ভালো লাগবে। কথাটা শুনে কৃষ্ণেন্দু সত্যি কেমন স্তব্ধ হয়ে গেল। তার মানে জিনিয়া এখনো ওকে নিয়ে চিন্তা করে, ওকে সবার মধ্যেও খেয়াল করে। কথাগুলো কেমন আনমনে মনে হলো ওর। তবে এরপর অফিসে সেদিন কাজের চাপ বেড়েছিল খুব। ফাইনাল প্রেজেন্টেশন সাবমিট করার দিন ছিল আজ, তাই রাত 9টা অবধি থাকতে হয়েছিল সবাইকে। কিন্তু এই সবের মধ্যেও আনমনে জিনিয়া বারবার কৃষ্ণেন্দুকেই খেয়াল করছিল। ছেলেটা যেন ঝিমিয়ে পড়ছে ধীরে ধীরে, বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে ওর, ক্লান্ত লাগছে। এর মধ্যে সব কাজ শেষ হয়ে যখন ওরা অফিস থেকে বেরোচ্ছিল তখন কৃষ্ণেন্দুর মাথাটা টলে গেল যেন। জিনিয়া সেটা খেয়াল করেই আর নিজেকে এই ছেলেটার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারলো না। নিজে থেকেই ওর কাছে গিয়ে বলে উঠল, এই শরীরে তোমার নিজে ড্রাইভ করে যাওয়ার দরকার নেই, গাড়ি অফিসেই থাক, তুমি ট্যাক্সিতে যাও, আমি ঠিক করে দিচ্ছি। কথাটা বলেই জিনিয়া নিজে থেকে কৃষ্ণেন্দুর হাতটা ধরে ধীরে ধীরে এগিয়ে গিয়েছিল। কৃষ্ণেন্দু এই মুহূর্তে কেমন থমকে গেছিল যেন। জিনিয়া এই 1.5 মাসে প্রথমবার নিজে থেকে ওর কাছে এলো, ওর হাতটা ধরলো। কথাটা ভেবেই এই শরীর খারাপের মধ্যেও অদ্ভুত একটা ভালো লাগা ছড়িয়ে গেল মনে। তার মধ্যে জিনিয়া ট্যাক্সি ঠিক করে বলে উঠল, আমি ছেড়ে দিচ্ছি তোমার বাড়ি পর্যন্ত, তোমাকে খুব উইক লাগছে, কাল রেস্ট নিও, আর অফিসে আসার দরকার নেই। কথাগুলো বলে জিনিয়া কৃষ্ণেন্দুর সাথে একই ট্যাক্সিতে উঠেছিল। কৃষ্ণেন্দু এবার আর চুপ না থেকে কেমন জ্বরের ঘোরেই বলে উঠেছিল, এখন আর আপনি করে বলছিস না যে, সব দূরত্ব শেষ হয়ে গেল? এই প্রশ্নে জিনিয়া কি উত্তর দেবে ঠিক বুঝতে পারলো না, তাই কথা ঘুরিয়ে বলল, তুমি চোখ বন্ধ করে রেস্ট নাও, কথা বলো না বেশি। এই কথায় কৃষ্ণেন্দু নিজের মনেই বলে উঠল, এতদিন তো চুপই করেছিলাম, কত ফোন করেছি তোকে, কত অপেক্ষা করেছি একবার তোকে দেখব বলে, একবার কথা বলার জন্য। কথাগুলো কৃষ্ণেন্দু চোখ বন্ধ করে জ্বরের ঘোরে বললেও জিনিয়া কেমন থমকে গেল যেন। এইসব কি বলছে ছেলেটা? জ্বরের ঘোরে ভুল বকছে না তো? নইলে কৃষ্ণদেব তো কোনোদিন ওর জন্য অপেক্ষা করার কথা ছিল না। কথাগুলো ভাবতে ভাবতেও খেয়াল করলো ছেলেটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। কলকাতার চলন্ত রাস্তার ভিড়ে কেমন মলিন হয়ে গেছে মুখটা, সারাদিনের ক্লান্তি এসে জমা হয়েছে। জিনিয়ার এই মুহূর্তে ওকে দেখে কেমন মায়া হলো যেন। অদ্ভুত একটা কষ্ট হলো বুকের ভিতরে, অনেক দিনের পুরনো মন ভাঙার চিনচিনে ব্যথাটা জেগে উঠলো আবার। যাই হোক, এই ভাবনার ভিড়ে সেদিন কৃষ্ণেন্দুর বাড়ি চলে এসেছিল। জিনিয়া এবার ওকে আলতো করে ডেকে বলেছিল, বাড়ি চলে এসেছে তোমার, ওঠো যাও। এই কথায় কৃষ্ণেন্দুর ঘুমের ঘোরটা কাটলেও কোনো জোর পাচ্ছিল না যেন শরীরে। তার মাঝেও বলে উঠেছিল, ভিতরে চল, এত দূর যখন এলি আমার জন্য একটু বসে যা। এই কথায় জিনিয়া সঙ্গে সঙ্গে বলে উঠেছিল, না আমি ভিতরে যাব না, অনেক দেরি হয়ে গেছে, তুমি যাও। কথাটায় কৃষ্ণেন্দু আর কিছু না বলে নামতে যাচ্ছিল ট্যাক্সি থেকে, কিন্তু এই মুহূর্তে ভালো মতনই মাথাটা ঘুরে গেল ওর। জিনিয়া সেই দেখে শক্ত করে কৃষ্ণেন্দুকে ধরে অনুভব করলো ওর শরীরের উত্তাপটা, ভীষণ জ্বর রয়েছে গায়ে। এটা দেখে জিনিয়া আর ট্যাক্সিতে বসে থাকতে পারলো না, কৃষ্ণেন্দুকে ধরে দরজা অবধি ছাড়তে আসতেই হলো ওকে। তবে জানতো কৃষ্ণেন্দুর মা ওকে দেখলে খুশি হবে না একদম, নিশ্চয়ই খারাপ কিছু ভাববে। এই সব এলোমেলো ভাবনার মাঝে সেদিন সঞ্চারী এসে দরজা খুলেছিল। তবে স্থির হয়ে গেছিল কেমন জিনিয়াকে দেখে, যে ওর ছেলেটা হাতটা শক্ত করে ধরে আছে এই সময়। তবে পরের মুহূর্তে খেয়াল করেছিল কৃষ্ণেন্দুর দুর্বল চেহারাটা। সেই সময় ওর কিছু জিজ্ঞেস করার আগে জিনিয়া বলেছিল, ওকে ধরে ঘরে নিয়ে যান, খুব জ্বর এসেছে কৃষ্ণেন্দুর, একই অফিসে কাজ করি, তাই এইসব দেখে আর ওকে একা ছাড়তে পারলাম না, যাই হোক আসছি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই জিনিয়া আর অপেক্ষা করেনি, কৃষ্ণেন্দুর হাতটা ছেড়ে বেরিয়ে এসেছিল ওই বাড়ি দরজার সামনে থেকে। তবে এই মুহূর্তে সঞ্চারীর মনে ছেলের শরীরের চিন্তার সাথে একটা নতুন চিন্তা মাথায় ঢুকে গিয়েছিল, জিনিয়ার চিন্তা। মেয়েটা একই অফিসে কাজ করে, এতদিন তো এইসব ব্যাপারে কিছুই জানতো না। জিনিয়া এবার তো ভালো সুযোগ পেয়ে গেল ওর ছেলেকে ফাঁসানোর। কথাগুলো কেমন হঠাৎ মনে হলো ওর। তবে সেদিন জিনিয়ার বাড়ি ফিরতে বেশ রাত হয়েছিল, নন্দিনী বেশ চিন্তা করছিল মেয়ের জন্য। তাই জিনিয়া ফিরতে দরজা খুলে নন্দিনী কপালে ভাঁজ নিয়ে জিজ্ঞাসা করেছিল, কোথায় ছিলিস তুই? অফিস থেকে বেরোনোর সময় তো মেসেজ করলি, তাহলে এত দেরি হলো কেন? এই প্রশ্নে জিনিয়া একটু
আস্তে গলায় বলেছিল, আসলে মা আমি কৃষ্ণেন্দুকে বাড়ি ছাড়তে গেছিলাম, পুরো উল্টো রাস্তা তো, তাই দেরি হলো। কথাটা শুনে নন্দিনী এবার অবাক হয়ে বলল, কৃষ্ণেন্দুর বাড়ি গিয়েছিলিস মানে? কেন গিয়েছিলিস? আর সঞ্চারী দেখেছে তোকে? জিনিয়া, আমি কিন্তু সেদিনের অপমানের একটা শব্দ ভুলিনি আজও। কি দরকার ছিল তোর ওই বাড়িতে যাওয়ার? প্রশ্নগুলো এক নিঃশ্বাসে করেছিল নন্দিনী, কিন্তু জিনিয়া এবার শান্ত গলায় বলেছিল, মা কৃষ্ণেন্দুর প্রচণ্ড জ্বর ছিল, সেই নিয়ে সারাদিন অফিসে কাজ করেছে। এরপর রাতে বাড়ি ফেরার সময় ওর ভীষণ মাথা ঘুরছিল, তাই আমি ওকে একা ছাড়তে পারিনি। কথাগুলো শুনে নন্দিনী আর ঠিক কিছু বলতে পারলো না, চুপ করে বসে পড়লো সোফায়। জিনিয়া এবার ওর মায়ের কাছে গিয়ে হাতটা ধরে বলল, মা আমি ওই বাড়িতে ঢুকিনি, কৃষ্ণেন্দুকে দরজা অবধি ছেড়ে চলে এসেছি। আর সেই অপমান আর কোনোদিন আমি তোমাকে ফেরত পেতে দেব না, বিশ্বাস করতে পারো আমাকে। কথাগুলো ভীষণ স্থির গলায় বলল জিনিয়া। তবে নন্দিনী এবার ওকে সোজাসুজি একটা অন্য কথা জিজ্ঞেস করে উঠল, তুই বিয়ে করতে রাজি হয়ে যা তাহলে। কৃষ্ণেন্দুর জন্য তো তোর মনে আর কিছুই নেই, আর আমিও অনেকদিন ধরে চাই তুই ভালোভাবে সেটেল হ কারোর সাথে। তুই বললে আমি ছেলে দেখা শুরু করব। কথাগুলো জিনিয়ার হাত ধরে বলল নন্দিনী। জিনিয়া এই মুহূর্তে বুঝলো মা ওকে পুরোপুরি বিশ্বাস করছে না কৃষ্ণেন্দুর ব্যাপারে, তাই বিয়ের কথা বলছে। আর জিনিয়া এখন না বললে মায়ের মনে দুশ্চিন্তা আরও বাড়বে, তাই কিছুক্ষণ নিস্তব্ধ থেকে বলে উঠল, ঠিক আছে তুমি ছেলে দেখো, আমার যদি কারোর সাথে চিন্তাধারা মিলে যায়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি বিয়ে করব। কথাগুলো কেমন স্থিরভাবে বলল জিনিয়া, যদিও মনের মধ্যে একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল ওর, কারোর থেকে দূরে সরে যাওয়ার কষ্ট। কিন্তু সেই যন্ত্রণাটাকে সহ্য করে জিনিয়া রাজি হলো বিয়ের জন্য। কিন্তু এর পরের দিন কৃষ্ণেন্দু একটু সুস্থ হতে সঞ্চারী এসেছিল ছেলের কাছে। সঞ্চারী বেশ সোজাসুজি ভীষণ বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, জিনিয়া তোর অফিসে কাজ করে আগে বলিসনি তো, কাল একেবারে বাড়ি অবধি এসে হাজির হয়েছে, তুই কি আবার বন্ধুত্ব শুরু করেছিস ওর সাথে? এই প্রশ্নগুলো শুনে কৃষ্ণেন্দু বেশ অবাক হয়ে বলল, বাড়ি এসে হাজির হয়েছে মানে? এভাবে কেন বলছো তুমি? আর জিনিয়া তো এই বাড়িরই একজন, কতদিন ছিল ও আর কাকিমা এখানে? আর কালও আমার হেল্প করেছে, ওরকম জ্বরের মধ্যে আমাকে একা ছাড়েনি। এই কথায় সঞ্চারী এবার সঙ্গে সঙ্গে বেশ রেগে বলে উঠল, থামবি তুই? ওরা বাড়ির লোক কেন হতে যাবে? আশ্রিতা ছিল, তোর বাবার ভালো মানুষ হওয়ার সুযোগ নিয়ে থেকে গিয়েছিল এই বাড়িতে। আর আরেকটা কথা, তোর নিউ ইয়র্ক থেকে ফেরার কি ছিল আমি তো সেটাই বুঝলাম না। অত ভালো চাকরি লাইফস্টাইল ছেড়ে তুই এলি কেন আবার এই দেশে? আর বাবার ব্যবসা তো জয়েন করলি না, বদলে ওই জিনিয়ার অফিসে চাকরি করতে হচ্ছে। আর কোনো অফিস নেই কলকাতা শহরে? কথাগুলো কেমন অধৈর্য হয়ে বলল সঞ্চারী, কিন্তু কৃষ্ণেন্দু এবার অবাক হয়ে বলল, জিনিয়ার ব্যাপারে এইভাবে কি করে কথা বলছো তুমি মা? আর বাবা মন থেকে ওদের দায়িত্ব নিয়েছিল, কোনো দয়া করেনি কখনো। আর আরেকটা কথা, তুমি খুশি হওনি আমি দেশে ফিরেছি বলে? আমি তো ভাবলাম আমি তোমার আর বাবার কাছে থাকলে তোমরা খুশি হবে। এই কথায় সঞ্চারী এবার ভ্রু কুঁচকেই বলল, তোর বাবার কথা আলাদা, মন থেকে ভাবে, কিন্তু আমি ওইভাবে ভাবতে পারি না। আমি ভীষণ প্র্যাকটিক্যাল, আর তোর অত ভালো চাকরি ছেড়ে দেওয়াটাকে আমি কখনোই সাপোর্ট করি না। আর আরেকটা কথা, জিনিয়ার থেকে একটু দূরেই থাক, তুই ওর সাথে মিশিস, বন্ধুত্ব রাখিস, সেটা আমার পছন্দ না। কথাটায় কৃষ্ণেন্দু এবার ভীষণ কঠিন গলায় উত্তর দিল, আমি 5 বছরের বাচ্চা নই মা যে তুমি বললে মিশবো আর তুমি না বললে মিশবো না। জিনিয়া আগেও আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, আর এখনো ভীষণ ইম্পর্টেন্ট, খুব দামি একটা মানুষ। আর এই নিয়ে আমি আর তোমার সাথে একটা কথাও বলবো না। কথাগুলো খুব কঠিন গলায় বলে কৃষ্ণেন্দু বিছানা ছেড়ে উঠে গেছিল সেদিন। সঞ্চারী যদিও অসহ্য লাগছিল সবকিছু, ছেলে এইভাবে মুখের ওপর কথা বলবে ভাবেনি, তবে কৃষ্ণেন্দুর মনে একটা কথা এসে ভিড় করেছিল আজ। মা কি কোনোভাবে অপমান করেছে জিনিয়াদের? সেই জন্যই কি জিনিয়া ওর থেকে দূরে দূরে থাকে, এড়িয়ে চলে? এমনকি কাল বাড়ি দরজা অবধিও এসেও ভিতরে ঢুকলো না। এর মধ্যে কি কোনো কারণ আছে? এমন কি কিছু ঘটেছে যেটা কৃষ্ণেন্দু অজানা? প্রশ্নগুলো কেমন মনে এসে ভিড় করলো হঠাৎ। তবে এই প্রশ্ন সংশয়ের ভিড়ে কদিন বাদে একটা ঘটনা ঘটলো। নন্দিনী ম্যাট্রিমোনিয়াল সাইট ঘেটে একটা সম্বন্ধ খুঁজে বার করলো অবশেষে মেয়ের জন্য। ছেলের নাম তীর্থ, ভালো চাকরি করে, একমাত্র ছেলে, ওদের মতন মধ্যবিত্ত বাড়ি। কথাগুলো বেশ গুছিয়ে বলল জিনিয়ার সামনে, তারপর বলল একটু ইতস্তত হয়ে যে নন্দিনী জিনিয়ার হয়ে কথা দিয়ে দিয়েছে ছেলেটাকে দেখা করার জন্য। জিনিয়া যদিও এইসব শুনে আকাশ থেকে পড়ে বলেছিল, কথা দিয়ে দিলে মানে? কাল তো আমার অফিস আছে, আমি কি করে দেখা করব? কথাটা শুনে নন্দিনী একটু এলোমেলো হয়ে বলেছিল, কেন? আমি তীর্থকে বলেছি একেবারে তোর অফিসের সামনে চলে যেতে সন্ধেবেলা, তারপর একসাথে কোনো কফি শপে কথাবার্তা বলে ফিরে আসবি। এই কথা জিনিয়া আর কিছুই বলতে পারলো না। আর মাকে যখন বিয়ের জন্য হ্যাঁ বলেই দিয়েছে, তখন সম্বন্ধ দেখতে তো আপত্তি করতে পারবে না। কথাগুলো মনে মনে ভেবেই চুপ ছিল। কিন্তু পরের দিন জিনিয়া অফিস থেকে বেরোনোর সময় হঠাৎ কৃষ্ণেন্দু এসেছিল ওর কাছে। তারপর একটু কথা সাজিয়ে বলেছিল, তুই বাড়ি ফিরছিস তো, চল আমি ড্রপ করে দিচ্ছি, আর ওই প্রজেক্টের ব্যাপারে তোর সাথে কিছু ডিসকাশন আছে, গাড়িতে যেতে যেতে করব। এই কথায় জিনিয়া এবার সঙ্গে সঙ্গে বলে উঠেছিল, না আজ আমার একটু অন্য প্ল্যান আছে।
কাল অফিসে এসে কথা বলবো, আসছি। কথাগুলো বলে জিনিয়া আর অপেক্ষা করলো না, জোরে পা চালালো উল্টো দিকে। তবে কৃষ্ণেন্দু বুঝতে পারলো না অন্য প্ল্যানটা কি। অফিস থেকে তো জিনিয়া রোজ বাড়িই যায়। কথাগুলো ভাবতে ভাবতে সেদিন গাড়ি নিয়ে অফিসের বাইরে বেরিয়ে কেমন যেন থমকে গেছিল কৃষ্ণেন্দু। জিনিয়া উল্টো দিকে রাস্তায় একজন ছেলের বাইকে উঠে কোথায় একটা বেরিয়ে গেল। কৃষ্ণেন্দুর এটা দেখে শরীরটা জ্বলে গেল যেন। একটা অদ্ভুত রাগ এসে মনে ভিড় করলো। বুঝতে পারলো না কে এই ছেলেটা যার সাথে যাবে বলে জিনিয়া কৃষ্ণেন্দুকে মুখের ওপর না বলে দিল। কথাগুলো সেদিন সারা রাত ভেবেছিল কৃষ্ণেন্দু। আর পরের দিন অফিসে এসে জিনিয়াকে কেবিনে ডেকেছিল নিজের। জিনিয়া যদিও এইসব কিছু না জেনেই গিয়েছিল খুব সহজভাবে। তারপর নিজে থেকে ল্যাপটপ খুলে বলেছিল, তুমি প্রজেক্টের ব্যাপারে কি কথা বলবে বলছিলে কাল? স্লাইডগুলোতে কি কোনো প্রবলেম আছে? আমি কাল রাতে অনেকক্ষণ ধরে চেক করেছি। কথাগুলো বলতে বলতে জিনিয়া খেয়াল করলো কৃষ্ণেন্দুর কেমন স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে। জিনিয়া এবার একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এনি প্রবলেম? এই প্রশ্নে কৃষ্ণেন্দু এবার সোজাসুজি প্রশ্ন করে উঠল, কাল ওই ছেলেটা কে ছিল? কথাটা জিনিয়ায় কৃতস্তত হয়ে বলল, ছেলেটা? কোন ছেলেটা? এই প্রশ্নে কৃষ্ণেন্দু এবার কেমন অধৈর্য হয়ে বলল, তুই বুঝতে পারছিস না কোন ছেলেটা? কাল কার বাইকে উঠলি তুই অফিস শেষে? কে ছিল ছেলেটা? এই প্রশ্নে জিনিয়া এবার নিজেও কেমন গম্ভীর হয়ে বলল, তুমি এই কথাটা জিজ্ঞেস করার জন্য আমাকে কেবিনে ডেকেছো? এটা শুনে কৃষ্ণেন্দু এবার সত্যি নিজের মেজাজ হারিয়ে বলল, তুই শুধু আমাকে বল কে ছিল ছেলেটা। জিনিয়া এবার স্থির গলায় বলল, বন্ধু ছিল, আর আমি কাজের জায়গায় নিজের কোনো পার্সোনাল প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর কাজের কথা ছাড়া তোমার সাথে আমার কোনো আলাদা কথা নেই। যাই হোক, আসছি। কথাটা বলে জিনিয়া আর বসলো না, কৃষ্ণেন্দুর সামনে বেরিয়ে গেল কেবিনটা খালি করে। কিন্তু কৃষ্ণেন্দুর মনে হলো ওর চারিদিকটা কেমন খালি হয়ে গেছে। জিনিয়া ওকে এতটা দূরে সরিয়ে রাখছে, এটা ঠিক মানতে পারলো না যেন কৃষ্ণেন্দু। সেদিন তবে লাঞ্চ টাইমে আবার তীর্থ এসেছিল জিনিয়ার অফিসে। জিনিয়া যদিও রিসেপশনে ছেলেটাকে হঠাৎ দেখে কেমন অবাক হয়ে গেছিল, কিন্তু তীর্থ আলতো হেসে বলেছিল, আমি একটা অফিসের কাজে এখানে এসেছিলাম, ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যাই। এখন তো লাঞ্চ টাইম, সামনেই একটা আইসক্রিমের পার্লার আছে, চলুন না প্লিজ, না করবেন না? এই কথায় জিনিয়া কি বলবে বুঝতে পারছিল না। ছেলেটা বেশ ভদ্র, তাই মুখের ওপর নাও বলতে পারলো না। তবে সেদিন অফিসের বাইরে ছোট্ট আইসক্রিমের দোকানটার সামনে ওরা কথা বলছিল। কৃষ্ণেন্দু হঠাৎ নিজের কেবিনে জানলা দিয়ে সেটা খেয়াল করেছিল। আর চারিদিকটা কেমন আবছা হয়ে গেছিল ওর সেই মুহূর্তে। এই ছেলেটা অফিস টাইমেও ছাড়বে না জিনিয়াকে, আর জিনিয়াও এইভাবে আইসক্রিম খেতে চলে গেল। এইভাবে তো কলেজ লাইফে জিনিয়া ওর সাথে আইসক্রিম খেত, মেয়েটার বন্ধু, পার্টনার, গাইড সবই তো ওই ছিল। তাহলে এই মাত্র 3 বছরে সবটা বদলে গেল কি করে? জিনিয়ার জীবনে কি অন্য কেউ এলো? কিন্তু না, কৃষ্ণেন্দু এটা কোনোভাবেই হতে দেবে না। কথাগুলো ভেবে একটা অদ্ভুত রাগ আর কষ্ট জমা হলো মনে। তবে সেদিন রাতে নন্দিনী জিনিয়ার কাছে এসে বলেছিল, তীর্থ ফোন করেছিল, ও আর একবার তোর সাথে দেখা করতে চায়। আমি তো ওর মা বাবার সাথে কথা বলেইছি, এবার সবকিছু কনফার্ম করার আগে ও আরেকবার তোর সাথে কথা বলতে চায়। জিনিয়া এই কথায় কেমন থমকে থাকা গলায় বলেছিল, মা, আমি এখনই কোনো ডিসিশন নিতে পারছি না। বিয়ে খুব বড় একটা ব্যাপার, এত তাড়াহুড়ো করে এই কথায় নন্দিনী শান্ত গলায় বলেছিল, আমি বুঝেছি, কিন্তু ছেলেটা তো ভালো, ও যদি আর একবার কথা বলতে চায় তাহলে তো কোনো ক্ষতি নেই। ফ্যামিলিটাও ভালো, আমি ওদের বাড়ি গিয়ে দেখেছি। আমি তীর্থকে না বলতে পারিনি। ও কাল তোর অফিস শেষে তোর সাথে দেখা করবে, আগের দিনের মতন একটু সময় দিস ওকে। কথাগুলো বলে নন্দিনী আর অপেক্ষা করেন জিনিয়ার হ্যাঁ নায়ের জন্য। তবে জিনিয়ার এবার মনে সত্যি ভীষণ যন্ত্রণা শুরু হয়েছিল। কৃষ্ণেন্দুকে কখনো ভুলতে পারেনি, আর এইভাবে অন্য একটা ছেলের সাথে বিয়ের জন্য কথা বলাটা ভীষণ অসহ্যকর। যেভাবেই হোক এই সম্বন্ধটাকে কাটিয়ে দিতে হবে। জিনিয়ার আসলে এখনো অনেকটা সময় দরকার কৃষ্ণেন্দুকে ভোলার জন্য, যেটা একই অফিসে কাজ করলে কখনোই সম্ভব না। তাই ও এখন থেকে অন্য চাকরি খোঁজা শুরু করে দিয়েছে, তাও অন্য শহরে। এইভাবেই একমাত্র কৃষ্ণেন্দুর থেকে দূরে থাকতে পারবে। আর মায়েরও চিন্তার শেষ হবে যে জিনিয়া অন্তত কৃষ্ণেন্দুর সাথে আর কোনোভাবে জড়িয়ে যাচ্ছে না, তাহলে বিয়ের জন্য তাড়া দেওয়াটাও কমবে। কথাগুলো মনে নিয়েই পরের দিন অফিস শেষে জিনিয়া দেখা করেছিল তীর্থর সাথে। ছেলেটা নিজেই এসেছিল ওর অফিসের সামনে। তারপর জিনিয়াকে সাথে নিয়ে গেছিল রাসবিহারীর দিকে একটা কফি শপে। তবে সেদিন আরও একজন গেছিল ওখানে, কৃষ্ণেন্দু। আসলে অফিসের পর জিনিয়াকে আবার ওই ছেলেটার সাথে দেখে কৃষ্ণেন্দু নিজেকে ঠিক রাখতে পারেনি আর। ও গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে ফলো করেছিল ওদের। কে এই ছেলেটা? কেন হঠাৎ জিনিয়ার সাথে এভাবে দেখা করছে? কিসের এত বন্ধুত্ব? প্রশ্নগুলো যেন তাড়া করে বেড়াচ্ছিল ওকে। তাই তীর্থর বাইকে ফলো করে পৌঁছে গেছিল সেই কফি শপে। তারপর নিজেকে কোনোভাবে আড়াল করে একটু দূরের টেবিলে বসেছিল দুজনের কথা শুনবে বলে। সেই মুহূর্তে তীর্থ জিনিয়াকে বলে উঠেছিল, আসলে অ্যারেঞ্জ ম্যারেজে আগে আমি বিলিভ করতাম না, কিন্তু এই কদিন কথা বলে সত্যি আমার তোমাকে খুব ভালো লেগেছে জিনিয়া।
জিনিয়া, আমি এই বিয়েটার জন্য রাজি। যদি তুমিও একইভাবে ফিল করো তাহলে আমি বলবো মা বাবাকে তোমার বাড়ি গিয়ে বিয়ের ডেট ফাইনাল করতে। আজ আমি তোমার ডিসিশনটা জানতেই এসেছি। কথাগুলো কেমন অপলক দৃষ্টিতে তাকিয়ে বলেছিল তীর্থ, কিন্তু জিনিয়া এই মুহূর্তে কি উত্তর দেবে বুঝতে পারছিল না। কোনো অজুহাতটা দেখিয়ে বিয়ের জন্য না বলবে সেটাই ঠিক ভেবে উঠতে পারছিল না যেন। তবে কৃষ্ণেন্দু দুটো টেবিল পরে বসেও তীর্থর কথাগুলো স্পষ্ট শুনেছিল এই সময়। আর কান মাথা কেমন জ্বলে উঠেছিল ওর। মানে এই ছেলেটা কদিন ধরে বিয়ের জন্য দেখা করেছিল জিনিয়ার সাথে, একেবারে সম্বন্ধ ঠিক হয়ে গেছে মেয়েটার। আর কৃষ্ণেন্দু কিছুই জানতো না। এরপর আর একটু দেরি হলে তো বিয়ের কার্ড হাতে চলে আসবে ওর। না না, এত বাড়াবাড়ি কিছুতেই হতে দেওয়া যাবে না। কথাগুলো ভেবে কৃষ্ণেন্দু আর বসে থাকেনি, ও নিজের সমস্ত আড়াল ভেঙে আজ উঠে দাঁড়িয়েছিল। তারপর খুব কনফিডেন্সের সাথে একেবারে ওদের টেবিলের সামনে গিয়ে হাজির হয়ে বলেছিল জিনিয়ার দিকে তাকিয়ে, জিনিয়া একটু ঝগড়া হয়েছে বলে তুমি আমার সাথে এরকম করবে? এত রাগ আমার ওপর? কথাটা জিনিয়া যেন আকাশ থেকে পড়েছিল। কৃষ্ণেন্দু হঠাৎ এখানে কি করছে কথাটা ভেবেই ও চোখ দুটো বড় বড় করে বলেছিল, কৃষ্ণেন্দু তুমি এখানে? এই প্রশ্নে কৃষ্ণেন্দু তীর্থর সামনে জিনিয়ার হাতটা ধরে বলে উঠেছিল, আমি তোমার কাছে আসবো না তো আর কার কাছে যাব বলো? এতদিনের রিলেশন আমাদের, আর একটা ঝগড়ার জন্য তুমি সব শেষ করে দেবে? না, এটা আমি কিছুতেই হতে দেব না। কথাগুলো শুনে জিনিয়া তীর্থর সামনে প্রচন্ড ইতস্তত হয়ে বলে উঠেছিল, কি করছো কি তুমি এইসব? কেন বলছো এগুলো? প্রশ্নটায় কৃষ্ণেন্দু এবার নাটকের চরম সীমায় পৌঁছে গিয়ে বলেছিল, জিনিয়া এখন এই ছেলেটার সামনে তুমি আমাকে অস্বীকার করবে? এতদিনের ভালোবাসা আমাদের, না আমি এটা কিছুতেই ভেঙে যেতে দেব না। আমি তোমাকে অন্য কারোর হতে দেব না কিছুতেই। চলো আমার সাথে, এক্ষুনি চলো। কথাগুলো বলে কৃষ্ণেন্দু জিনিয়ার হাতটা ধরে টেনেছিল উঠে আসার জন্য। তীর্থ এইসব দেখে বড় বড় চোখে যেন বাকরুদ্ধ হয়ে গেছিল। জিনিয়ার একটা বয়ফ্রেন্ড আছে, কথাটা ভেবে কেমন মনটা ভেঙে যাচ্ছিল ওর। আর জিনিয়ারও এই সময় কৃষ্ণেন্দুর এইরকম একটা নাটকের জন্য লজ্জার শেষ লাগছিল না। মাথা কাজ করা বন্ধ হয়ে গেছিল যেন হঠাৎ। তাই কৃষ্ণেন্দু বারবার হাতটা ধরে টানতেও কি বলবে কি করবে বুঝতে না পেরে উঠে দাঁড়িয়েছিল। তারপর কৃষ্ণেন্দুর হাতটা ধরে এগিয়ে যাওয়ায় ও নিজেও এগিয়ে গেছিল কৃষ্ণেন্দুর সাথে, তীর্থকে পেছনে ফেলে। কিন্তু ক্যাফের বাইরে বেরিয়ে এসে যেন হুঁশ ফিরেছিল ওর। সেই মুহূর্তে কৃষ্ণেন্দুর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো জোর করে। ভীষণ বিরক্ত হয়ে বলল, কি করছোটা কি এইসব? ছাড়ো আমার হাতটা। কিন্তু এই কথার পরেও কৃষ্ণেন্দু আজ ভীষণ শক্ত করে জিনিয়াকে ধরে আছে। আর নিজের মনেই বলে উঠল কেমন, অনেক অপেক্ষা করেছি, আর না, আজ আমাদের কথা বলাটা খুব দরকার। তুই এইভাবে অন্য কারোর হতে পারবি না। এখন চল এখান থেকে, নইলে ওই তীর্থ না কে এসে আবার হাজির হবে। কথাগুলো বলেই ও গাড়ি দরজা খুললো। জিনিয়াও এবার আর কিছু বলতে পারলো না। সত্যি এখানে বেশিক্ষণ থাকলে তীর্থ এসে হাজির হবে। আর ক্যাফেতে যা সিন হলো তারপর লজ্জায় আর তীর্থর মুখোমুখি হতে পারবে নাও। কথাগুলো ভেবেই আর কিছু না বলে গাড়িতে উঠলো। কিন্তু এরপর কিছুক্ষণ সময়ের ভিড়ে গাড়িটা কিছু দূর যেতেই জিনিয়া বলে উঠলো ভীষণ রাগ নিয়ে, গাড়িটা থামাও তুমি এক্ষুনি। কথাটা শুনে কৃষ্ণেন্দু গাড়িটা থামাতেই জিনি আর অপেক্ষা করলো না, ভীষণ রাগ নিয়ে বেরিয়ে এলো মাঝ রাস্তায়। কিন্তু কৃষ্ণেন্দুও এবার গাড়ি থেকে নেমে জিনিয়ার সামনে এসে দাঁড়ালো। কিন্তু এই মুহূর্তে জিনিয়ার নিজের ধৈর্য রাখতে না পেরে বলে উঠলো অস্থির গলায়, কেন করলে তুমি এই সব? কি পেলে এগুলো করে? তোমার সাথে আমার রিলেশন আছে মানে এতগুলো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলে দিলে নির্দ্বিধায়। আর এসব কথা মায়ের কানে গেলে কি হবে? মা ঠিক করেছিল এই সম্বন্ধটা, আর তুমি এইভাবে সিন ক্রিয়েট করলে। কথাগুলো কেমন রাগ কষ্ট মিলিয়ে বলেছিল জিনিয়া। কিন্তু কৃষ্ণেন্দু এবার নিজেকে আর সামলাতে না পেরে জিনিয়ার হাত দুটো ধরে জোর গলায় বলেছিল, কেন বলেছি এগুলো তুই বুঝিস না? তুই কি সত্যি কিছু বুঝিস না, নাকি আর কিছু বুঝতে চাস না? আমি নিউ ইয়র্ক থেকে চাকরি ছেড়ে কেন কলকাতা এসেছি, কেন এত অফিস থাকতে তোর অফিসে চাকরি নিয়েছি, এগুলো কি কিছুই বুঝিস না তুই? জিনিয়া কেমন থমকে জিজ্ঞাসা করে উঠেছিল এই মুহূর্তে, মানে তুমি কি বলছো এই সব? কথাটা কৃষ্ণেন্দু জিনিয়ার চোখে চোখ রেখে বলেছিল, মানে তুই আমার, শুধু আমার। আমি ভালোবাসি তোকে আজ থেকে না 3 বছর ধরে। শুধু একটাই ভুল হয়েছে, আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে। নিউ ইয়র্কে গিয়ে তোকে ছাড়া যখন থাকতে শুরু করলাম তখন বুঝলাম তুই কতটা দামি আমার কাছে। ওই দেশে এমন একটা সেকেন্ড একটা মিনিটও যায়নি যখন আমার তোর কথা মনে পড়েনি। কিন্তু ততদিনে তুই অনেকটা দূরে সরে গেছিলিস। আর আমার 3 বছরের চাকরির কন্ট্রাক্টের জন্য আমিও ওই দেশ ছেড়ে আসতে পারছিলাম না। তবে আমি যখন ফেসবুকে দেখলাম তুই এই মাল্টি ন্যাশনাল কোম্পানিটা চাকরি পেয়েছিস, তখনই ঠিক করেছিলাম 3 বছরের মেয়াদ শেষ হলেই আমি দেশে ফিরে এই কোম্পানিতে চাকরি করব। আমি যেভাবেই হোক তোর কাছে থাকবো। তোকে এটা বোঝাবো যে আমিও ভালোবাসি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল কৃষ্ণেন্দু। কিন্তু জিনিয়া সেই মুহূর্তে ঠিক যেন বিশ্বাস করতে না পেরেই বলেছিল, ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো? কৃষ্ণেন্দু আবার ভাঙা গলায় আধো আধো স্বরে বলেছিল, হ্যাঁ আমি তোকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আর তুই শুধু আমার।
কথাটা জিনিয়া এবার সঙ্গে সঙ্গে বলে উঠেছিল কেমন অগোছালো হয়ে, এটা সম্ভব না, গল্পটা তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছিল। যেদিন তুমি আমাকে সে বিকেলে না বলেছিলে তারপর আর কিছু নেই আমাদের মধ্যে, আর কখনো কিছু হতেও পারবে না। প্লিজ তুমি যাও, আমি তোমার সাথে এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না, প্লিজ যাও। কথাগুলো বলে জিনিয়া নিজের হাতটা জোর করে ছাড়িয়ে নিয়েছিল কৃষ্ণেন্দুর কাছ থেকে। তারপর কেমন দিকবিদিক শূন্য হয়ে ও এগিয়ে গিয়েছিল রাস্তার মাঝে। আসলে পালাতে চাইছিল যেন এই সময়টা থেকে, কৃষ্ণেন্দুর সামনে থেকে। তবে সেই সময় একটা গাড়ি ওর দিকে বেশ জোরে এগিয়ে এসেছিল, কিন্তু জিনিয়া খেয়াল করেনি সেটা এত চিন্তার ভিড়ে। তবে কৃষ্ণেন্দু খেয়াল করেছিল আর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়েছিল জিনিয়ার কাছে আর ওকে আগলে সরিয়ে দিয়েছিল গাড়ির সামনে থেকে। তবে নিজেকে বাঁচাতে পারেনি ঠিক। গাড়িটা এসে কৃষ্ণেন্দুকে ধাক্কা মেরেছিল ভীষণ জোরে আর কৃষ্ণেন্দু ছিটকে পড়েছিল রাস্তার মাঝে। আর জিনিয়ার সামনেই হাতে মাথায় চোট লেগে রক্তাক্ত হয়ে যন্ত্রণায় কাতরে উঠেছিল ছেলেটা। জিনিয়া সেই সব দেখে যেন কেমন স্থির হয়ে গেছিল কয়েক সেকেন্ড। তারপর দৌড়ে গেছিল কৃষ্ণেন্দুর কাছে, ওকে মাটি থেকে তুলে ধরেছিল নিজের মধ্যে, তারপর ভেজা চোখে আঁকড়ে ধরেছিল ছেলেটাকে। কৃষ্ণেন্দু সেই সময় যন্ত্রণায় কেমন নিস্তেজ হয়ে গেছিল যেন। তবে তার মধ্যেও আধো স্বরে জিজ্ঞেস করে উঠেছিল, তুই ঠিক আছিস তো? তোর কোথাও লাগেনি তো? জিনিয়া এই প্রশ্নটা শুনে কেমন শেষ হয়ে যাচ্ছিল যেন নিজে। এত যন্ত্রণার মধ্যেও কৃষ্ণেন্দু ওর কথা ভাবছে, আর ওর জন্যই হলো এইসব। ওকে বাঁচাতে গিয়ে ছেলেটার এইভাবে চোট লাগলো, কথাটা ভেবেই জিনিয়া কৃষ্ণেন্দুকে কেমন জড়িয়ে ধরলো হঠাৎ। আসলে আর আটকে রাখতে পারলো না যেন নিজেকে, সব দূরত্ব ভুলে এই ছেলেটাকে আগলে রাখতে চাইলো শুধু মন। সেদিন এরপর সামনের একটা ছোট নার্সিংহোমে নিয়ে গিয়েছিল জিনিয়া কৃষ্ণেন্দুকে। ওখানে ফার্স্ট এড করে ড্রেসিং করে দিয়েছিল ডাক্তার। এরপর সিটি স্ক্যান এক্স রে করে 1 ঘন্টা অবজারভেশনে রেখেছিল ওকে। সেই সময় জিনিয়া কৃষ্ণেন্দুর কাছেই ছিল সারাক্ষণ। জিনিয়া যেন কেমন এলোমেলো হয়েছিল এই মুহূর্তে। কৃষ্ণেন্দুর অ্যাক্সিডেন্টটা এখনো ভাসছে কেমন চোখের সামনে, তাই থমকে আছে খুব। এই সময় কৃষ্ণেন্দু বলে উঠল আস্তে গলায়, কিছু হয়নি আমার, চিন্তা করিস না। জিনিয়া এবার কেঁদে ফেললো হঠাৎ। ও ভাঙা স্বরেই বলে উঠল, তুমি কেন গেলে ওইভাবে গাড়ির সামনে? কিছু যদি একটা হয়ে যেত, একবারও ভাবলে না আমি কি করতাম তখন? কথাগুলো শুনে কৃষ্ণেন্দু এবার স্থিরভাবে জিনিয়ার দিকে তাকিয়ে বলল, এখনো বলবি ভালোবাসিস না আমাকে? তোর চোখ বলে দিচ্ছে সত্যিটা, কেন করছিস এরকম? কেন নিজেকে আর আমাকে মিথ্যে বলছিস সারাক্ষণ যে সব শেষ? আসলে তো তুই আমার থেকেও বেশি কষ্ট পাচ্ছিস। কথাগুলো কেমন এক নিঃশ্বাসে বলেছিল কৃষ্ণেন্দু। তবে জিনিয়া এবার আর লুকোতে পারেনি পুরনো কথাগুলো। ও একটু সময় নিয়ে বলে উঠেছিল, আমাদের মধ্যে কিছু কখনো সম্ভব নয় কৃষ্ণেন্দু। আসলে তোমার মা আমাকে পছন্দ করে না একদম। 3 বছর আগে সেদিন বিকেলে ছাদে আমি যখন আমার মনের কথা বলেছিলাম তোমাকে, সেটা কাকিমা শুনে নিয়েছিল। আর তারপর তুমি চলে যাওয়ার পরে আমাদের ঘরে এসে আমাকে আর মাকে যে কথাগুলো বলেছিল সেটা আমরা দুজনেই কোনোদিন ভুলতে পারবো না। ভীষণ ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল আমাদের জায়গাটা ওই বাড়িতে, আমরা আশ্রিতা। তোমাকে ফাঁসানোর জন্য আমি নাকি ওইসব ভালোবাসার কথা বলেছি। কথাগুলো আজও কানে বাজে আমার। যাই হোক, এরপর আমি আমার মাকে কথা দিয়েছিলাম যে এই অপমানটা আমি আর কোনোদিন ফেরত পেতে দেব না দ্বিতীয়বার। তাই তোমার থেকে আমাকে দূরে থাকতেই হবে। তুমি ভালো থেকো কৃষ্ণেন্দু, আমি সব সময় এটাই চাইবো, কিন্তু আমরা দুজনে কখনো একসাথে থাকতে পারবো না। আমি তোমার বাড়িতে খবর দিয়েছি, কাকু কাকিমা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, আমি আসছি। কথাগুলো কেমন থমকে থাকা গলায় বলেছিল জিনিয়া। তারপর আর কোনো উত্তরের অপেক্ষা না করে চলে গেছিল কৃষ্ণেন্দুর কাছ থেকে। কিন্তু কৃষ্ণেন্দু আজ বুঝেছিল কারণটা, কেন জিনিয়া এইভাবে দূরে সরিয়ে রেখেছে ওকে। সেটা বুঝেছিল খুব পরিষ্কারভাবে। তবে এবার এই কারণটাকে শেষ করতেই হবে। যেভাবেই হোক ওকে সবকিছু ঠিক করতে হবে। সেদিন কথাগুলো ভেবেই বাড়ি ফিরছিল। তারপর রাতে নিজে থেকেই বাবা মায়ের ঘরে এসেছিল। সঞ্চারী ছেলেকে এই সময় দেখে কেমন ব্যস্ত হয়ে উঠেছিল যেন। তাড়াতাড়ি কৃষ্ণেন্দুর কাছে এসে বলেছিল, তুই এই শরীরে কেন আসতে গেলি আবার? কতটা লেগেছে? কিছু দরকার হলে তো ডাকতে পারতিস। এই কথায় কৃষ্ণেন্দু এবার কেমন স্থির গলায় বলে উঠল, কিছু কথা আছে আমার আসলে, তাই এই শরীরেও এখানে আসতে হলো। মা, তুমি জিনি আর ওর মাকে কি বলেছিলে 3 বছর আগে? কতটা অপমান করেছিলে যে আজ ওরা কোনো রকম যোগাযোগ রাখতে চায় না আমাদের সাথে। একটা কথা শুনে রাখো, আমি জিনিয়াকে ভালোবাসি। ওর জন্যই আমি কলকাতা ফিরেছি আবার, কথাটা তোমার জানা দরকার। কথাগুলো কেমন সঞ্চারীর চোখে চোখ রেখে বলেছিল কৃষ্ণেন্দু। কিন্তু এটা শুনে সঞ্চারী কেমন ফোঁস করে উঠেছিল। ও ভীষণ ঝাঁঝালো গলায় বলেছিল, তার মানে মেয়েটা শেষে তোর কান ভাঙালো, ফাঁসিয়ে নিল নিজের জালে? আমি ঠিকই চিনেছিলাম ওকে। মা মেয়ে দুজনেই সুযোগ সন্ধানী, প্ল্যান করে
সব করেছে। কথাগুলো কিরকম এক নিঃশ্বাসে বলল। কৃষ্ণেন্দু এবার জোর গলায় বলে উঠল, মা তুমি থামবে? যা মুখে আসছে তাই বলছো। এতটা খারাপ ভাবলে কি করে তুমি ওদের? এখন বুঝছি জিনিয়া কেন আমাকে এড়িয়ে চলতো। তোমার এইসব কথার জন্য, এই অপমানগুলোর জন্য। ছি, আমার তো ভেবেই লজ্জা লাগছে। কথাগুলো কেমন অস্থির গলায় বলেছিল কৃষ্ণেন্দু। সেই মুহূর্তে কৃষ্ণেন্দুর বাবা অভিষেক বাবু আর চুপ না থেকে বলে উঠেছিল, সঞ্চারী তোমার মনে ওদের জন্য এইসব ছিল? এত নোংরা কথাবার্তা আমি ভাবতে পারছি না। এই কথায় সঞ্চারী এবার অসহ্য হয়ে বলে উঠল, হ্যাঁ ছিল। আর যেটা বলেছি সত্যি বলেছি। তুমি ভালো মানুষ বলে কখনো কিছু দেখতে পাও না। ওই মা আর মেয়ে দুজনে মিলে ফ্রিতে এতদিন আমাদের বাড়িতে থেকে গেল, তাতেও শান্তি হলো না। এবার আমার ছেলের ঘাড়ে সারা জীবন ঝোলার ইচ্ছে। আর ছেলেটাও হয়েছে তোমার মতন, নইলে ওর কি মেয়ের অভাব? কিন্তু না, জিনিয়া ছাড়া আর কাউকে পেল না। কথাগুলো কেমন রাগের মধ্যে বলেছিল সঞ্চারী। কিন্তু অভিষেক বাবু এবার সঙ্গে সঙ্গে বলে উঠেছিল, আমার ছেলে যাকে পছন্দ করেছে একদম ঠিক পছন্দ করেছে। জিনিয়ার থেকে ভালো মেয়ে আর কেউ হয় না। আর তুমি আমার বন্ধুর ফ্যামিলিকে নিয়ে এত কিছু বললে যখন, তখন কিছু কথা তোমারও জানা দরকার। যখন আমি প্রথম পড়াশোনার জন্য কলকাতায় এসেছিলাম, তখন হস্টেলে থাকার মতনও আমার সামর্থ্য ছিল না। এই অনিরুদ্ধদের বাড়িতে আমি দিনের পর দিন থাকতাম। তারপর যখন চাকরি ছেড়ে পার্টনারশিপে প্রথম এই সোনার ব্যবসাটা শুরু করি, অনিরুদ্ধ ছাড়া আমি কখনোই কিছু করতে পারতাম না। ওর নিজের সমস্ত কন্ট্যাক্টস দিয়ে হেল্প করেছিল ইনভেস্টর পাওয়ার জন্য। আর সব থেকে বড় কথা কি জানো, যখন তোমার ডেলিভারি হলো সেই সময় তোমার কতটা ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছিল নিশ্চয়ই মনে আছে। সেই সময় আমার ব্যবসায় ভীষণ লস হয়ে গেছিল। হঠাৎ একটা আউটলেটে আগুন ধরে গেছিল। সেই সময় তোমার চিকিৎসার সমস্ত খরচ, হসপিটালের বিল সবকিছু অনিরুদ্ধ দিয়েছিল, কিছু না বলতেই। কারণ আমার তোমার ট্রিটমেন্ট করার মতন ক্ষমতা ছিল না। কিন্তু এত কিছু করে অনিরুদ্ধ আমার কাছ থেকে কথা দিয়েছিল যাতে এই সব কিছু আমি কোনোদিন কাউকে না বলি। এগুলো আমার আর ওর ব্যাপার। এতটাই কাছের ভাবতো আমাকে। আর আজ যে তুমি বেঁচে আছো সেটা অনিরুদ্ধর জন্যই। তার অবর্তমানে আমি তার স্ত্রী মেয়েকে দেখছি, এটা কোনো মহান ব্যাপার নয়। বা আমি ওদের ওপর কোনো দয়া করিনি, কিন্তু আমি শুধু আমার কর্তব্য করেছি। কথাগুলো ভীষণ জোর গলায় বলেছিল অভিষেক বাবু। তারপর ছেলের দিকে তাকিয়ে বলেছিল, আমি কাল নিজে যাব জিনিয়াদের বাড়ি তোদের বিয়ের কথা বলতে। দরকার হলে হাত জোর করে ক্ষমা চাইবো সঞ্চারীর সমস্ত অপমানগুলোর জন্য। কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, যেভাবেই হোক জিনিয়ার সাথে তোর বিয়ে হবে। কথাগুলো শুনে কৃষ্ণেন্দুর চোখ দুটো ভিজে এলেও মুখে হাসি ছিল। অন্তত বাবা ওর সাথে আছে। এবার হয়তো গল্পটা কমপ্লিট হবে। কিন্তু পরের দিন জিনিয়াদের বাড়ি যাওয়ার সময় হঠাৎ একজন এসেছিল নিজে থেকে অভিষেক বাবুর কাছে, সঙ্গে যাবে বলে সঞ্চারী। আসলে কাল অত কিছু শুনে কেমন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল ওর অপরাধ বোধে। যে ওর প্রাণ বাঁচালো, তার বউ মেয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছে, এত ছোট চোখে দেখেছে দিনের পর দিন। কথাগুলো ভেবে সারা রাত ঘুম আসেনি। তাই নিজে থেকেই পরের দিন অভিষেক বাবুর কাছে এসে আস্তে গলায় বলেছিল, আমাকে নিয়ে যাবে একবার জিনিয়াদের বাড়ি প্লিজ। শুধু একবার ক্ষমা চাইবো, নইলে আমি থাকতে পারবো না। চোখ মেলাতে পারছি না নিজের সাথে নিজে। আর তুমি ঠিকই বলেছিলে, ওই মেয়ের থেকে ভালো আর কেউ আমার ছেলের জন্য হবে না। কথাটা শুনে অভিষেক বাবু কিছু না বললেও ফিরিয়ে দিতে পারেনি সঞ্চারীকে। সঙ্গে নিয়ে যেতেই হয়েছিল জিনিয়াদের বাড়ি। সাথে কৃষ্ণেন্দুও ছিল। তবে নন্দিনী সেদিন কলিং বেলের আওয়াজ শুনে কিছু না ভেবেই দরজা খুলেছিল। এমনিতেও মন মেজাজ ভালো না। জিনিয়ার বিয়েটা ভেঙে গেছে তীর্থর সাথে। এই চিন্তার ভিড়ে দরজা খুলে ওদের সবাইকে দেখে বেশ অবাক হয়েছিল নন্দিনী। তবে আরও অবাক হয়েছিল যখন ভিতরে ঢুকে সঞ্চারী নিজে ক্ষমা চেয়েছিল ভীষণভাবে সেদিনের ব্যবহারের জন্য। এরপর অভিষেকবাবু হাত জোর করেই বলেছিল, আজ আমরা খালি হাতে যাব বলে আসিনি। আমরা কৃষ্ণেন্দুর জন্য জিনিয়াকে চাই। তুমি কিন্তু না বলতে পারবে না। এই কথায় নন্দিনী কিন্তু করেও না বলতে পারেনি। আসলে অভিষেকবাবু বড় দাদার মতন, সে হাত জোর করে কিছু বললে কিভাবেই বা অস্বীকার করবে। তবে জিনিয়া সেই মুহূর্তে নিজের ঘরের দরজার সামনে কেমন মূর্তির মতন দাঁড়িয়েছিল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না ঠিক। যেই সঞ্চারী কাকিমা ওকে এত অপছন্দ করতো, সে নিজে এসেছে সম্বন্ধ নিয়ে, কথাটা ঠিক বিশ্বাস হচ্ছিল না যেন। তার মধ্যে অভিষেক বাবুর চোখ হঠাৎ জিনিয়ার দিকে পড়েছিল। উনি সঙ্গে সঙ্গে জিনিয়ার কাছে গিয়ে ওকে ডেকে এনেছিল সবার মাঝে। সেই সময় সঞ্চারী নিজে থেকে বলে উঠেছিল, জানি যে ব্যবহার আমি করেছি সেটা কোনোদিনই ভোলা সম্ভব না। তাও বলছি মা, যদি সম্ভব হয় তাহলে ওই সব কথাগুলো মনে রেখো না। আর আমার ছেলের জন্য তোমার থেকে ভালো আর কেউ হবে না। কথাগুলো শুনে জিনি আর কিছু বলতে পারেনি। সবটাই কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে। সেই মুহূর্তে কৃষ্ণেন্দু হঠাৎ বলে উঠেছিল নন্দিনীর দিকে তাকিয়ে, কাকিমা আমি কি জিনিয়ার সাথে আলাদা করে কথা বলতে পারি একটু? এই প্রশ্নে নন্দিনী এবার আর কঠিন হয়ে থাকতে না পেরে আলতো স্বরে বলেছিল, হ্যাঁ নিশ্চয়ই, যাও তোমরা ব্যালকনিতে গিয়ে কথা বলো। জিনিয়া যাও ওর সাথে। শেষ কথাটা উনি জিনিয়ার দিকে শান্ত চোখে তাকিয়ে বলেছিল। জিনিয়া এবার কিছুটা ইতস্তত হয়ে এসেছিল কৃষ্ণেন্দুর সাথে।
তবে ব্যালকনিতে এসে ও আর শান্ত থাকতে না পেরে কেমন এলোমেলো হয়ে কৃষ্ণেন্দুকে জিজ্ঞাসা করেছিল, কি হচ্ছে এইসব, সব কিছু এক রাতের মধ্যে বদলে গেল কি করে? এই কথা কৃষ্ণেন্দু আলতো হেসে বলেছিল, জীবনে কখনো কখনো ম্যাজিক হয় যখন সবকিছু ঠিক হয়ে যায়। কথাটা জিনিয়া কি বলবে ঠিক বুঝতে পারলো না। সত্যি কি এটাও সম্ভব? একটা স্বপ্নের মতন মনে হচ্ছে সবকিছু, কিন্তু কৃষ্ণেন্দু এই মুহূর্তে এই নিস্তব্ধ সময় বলে উঠল, জানি আমি অনেক দেরি করে ফেলেছি। সেদিন বিকেলে যেটা বুঝিনি, এই 3 বছরে সেটা প্রত্যেক মুহূর্তে বুঝেছি। ভালোবাসি তোকে, সারা জীবন তোর সাথেই থাকতে চাই। উইল ইউ ম্যারি মি জিনিয়া? কথাগুলো কেমন স্থির চোখে বলেছিল কৃষ্ণেন্দু। জিনিয়াও এই সময় কেমন অপলক হয়ে তাকিয়েছিল ওর দিকে, কিন্তু কিছু বলতে পারেনি ঠিক। শব্দগুলো হারিয়ে গেছিল হঠাৎ, আর তার বদলে একটা নরম হাসি এসে জড়ো হয়েছিল ঠোঁটের কোণায়। কৃষ্ণেন্দু এটা দেখে উত্তরটা খুঁজে পেয়েছিল নিজের। তারপর খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল জিনিয়াকে একটা নতুন জীবনের জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।